প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কিশোর বাতায়নের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিউএম হাসান শাহরিয়ার, সহকারী অধ্যাপক, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। বরাবরের মতো প্রতি বৃহস্পতিবারে আমি তোমাদের সামনে এই সময়ে লাইভ ক্লাস নিয়ে আসছি। সেটা হচ্ছে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র, অর্থাৎ শুধু ফিন্যান্স যেই বিষয়টি, সেই বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা পড়ব স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন, অধ্যায় 5। এই অধ্যায়টি আমরা গত বৃহস্পতিবারের ক্লাসে আমরা শুরু করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে স্বল্পমেয়াদী অর্থায়ন কি। যে অর্থায়নের মেয়াদ 1 বছর বা তার চেয়ে কম সময়ব্যাপী তাকে বলা হয় স্বল্পমেয়াদী অর্থায়ন। তো আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলো কি কি সেটা আমরা শিখেছিলাম। আমরা একটা দেখেছিলাম যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন হচ্ছে যে অর্থায়নটি সুযোগ রয়েছে নিজস্বভাবেই সংগ্রহ করার। যেমন আমরা বলতে পারি ব্যবসা ঋণ, অর্থাৎ বাকিতে ক্রয় বিক্রয়ের ফলে যে ঋণের উদ্ভব হয় তাকে ব্যবসা ঋণ বলে। তারপর আমরা দেখেছিলাম ক্রেতাদের নিকট থেকে অগ্রিম, অর্থাৎ কোনো ক্রেতা আমাদেরকে কোনো মালের অর্ডার দিয়েছে, তো মাল সরবরাহ করব আমরা আরও কিছুদিন পর, কিন্তু তার কাছ থেকে আমরা কিছু পরিমাণ অর্থ অগ্রিম নিয়ে নিতে পারি, সেটাকে বলা হয় ক্রেতাদের নিকট থেকে অগ্রিম। আর তারপর হচ্ছে বকেয়া ব্যয়, অর্থাৎ আমাদের কাছে টাকা পাবে, সেই টাকাটা আমরা এখন না দিয়ে আমরা এই টাকাটা একটা নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করে রাখতে পারি, এটাকে বলা হয় ব্যবসায় ঋণ। এটাকে বলা হয় ক্রেতাদের, এটাকে বলা হয় বকেয়া ব্যয়। তো এই বকেয়া ব্যয় আমরা যখন করব তখন সেটার মাধ্যমে আমাদের অর্থ সংস্থান করা যায়। তাহলে আমরা এগুলো দেখলাম যে স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের উৎসগুলো। তো এখানে আমরা একটা অঙ্কের মধ্যে প্রথমে আমরা দেখেছিলাম, গতদিন থেকে আমরা শুরু করি, ব্যবসায় ঋণ। ব্যবসা ঋণের ব্যয় আমরা নির্ণয় করা শিখছি, ব্যবসায় ঋণের ব্যয়। তো তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে বসো, এবং অনেক সময় বোর্ডে লেখা বুঝতে সমস্যা হতে পারে, এটা নেটের প্রবলেম, কারণ আমি যেখানে থাকি সেখানে হয়তো নেট উঠানামা করে। তো এর জন্য তুমি চেষ্টা করো যে আমার কথা বলার সাথে সাথে লিখে ফেলার জন্যে। তো ব্যবসা ঋণের ব্যয় সংক্ষেপে এটাকে বলা হয় কেটিসি, কস্ট অফ ট্রেড ক্রেডিট। তাহলে আমরা গতদিন এই কেটিসির সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে সিডিআর ডিভাইডেড বাই 100% মাইনাস সিডিআর ইন্টু 360 ভাগ সিপি মাইনাস ডিপি ইন্টু 100। এটা ছিল আমার গত দিনের, এখানে আমরা শেষ করেছিলাম। আজকে এইখান থেকে আমরা আসলে আমাদের ক্লাসটি শুরু করব। তাহলে তোমার ক্লাসের ধারাবাহিকতাটা তুমি খুব সহজে বুঝতে পারবা। তো কস্ট অফ ট্রেড ক্রেডিট সেটা নির্ণয় করার যে সূত্রটা, সেটা আমরা দেখতেছি। তো এই কস্ট অফ ট্রেড ক্রেডিটের এখানে যে সিডিআর, এই সিডিআর হচ্ছে নগদ বাট্টার হার। এর মানে হচ্ছে যে আমি বাকিতে বিক্রয় করলে তোমার কত হারে বাট্টা পাবো। যেমন মনে করো একটা ঋণের শর্ত, ঋণের ধরো একটা শর্ত হচ্ছে 210 নেট 30, এরকম একটা শর্ত দিয়ে দিল। তো এই শর্তের ব্যাখ্যা তোমরা জানো যে 10 দিনের মধ্যে যদি বাকিতে বিক্রয়কৃত অর্থের মূল্য পরিশোধ করে তাহলে 2% বাট্টা পাবে, আর নেট 30 মানে 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। তাহলে আমরা এই শর্তে যদি এখানে মান বসাই, তাহলে ক্যাশ ডিসকাউন্ট রেট হচ্ছে 2%, 100%, এটা সূত্রের মধ্যে নির্ধারিত 100%, আর 360 হচ্ছে যে 1 বছরে 360 সেটা, আর সিপি ক্রেডিট পিরিয়ডে যে 30 দিনের মধ্যে তোমার মূল্য পরিশোধ করতে হবে, ডিসকাউন্টিং পিরিয়ড হচ্ছে 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে। তাহলে এখানে তোমার 2%, এখানে হচ্ছে 98% ইন্টু 360 ভাগ 20, তাহলে তোমার একটা পার্সেন্টেজ আসবে এখানে 0.2 আর 36.72% এরকম একটা ব্যয়। এর মানে হচ্ছে যে যত টাকার পণ্য বাকিতে বিক্রয় করা হবে, অর্থাৎ যে ব্যবসা ঋণটা রয়েছে, এই ব্যবসা ঋণের যত টাকা এই ব্যবসা ঋণের করা হবে তার এত % হবে তার ব্যয়। এখন এটা যদি তোমাকে বলে যে কার্যকরী ব্যয় বা কার্যকরী সুদ, তাহলে আমরা এই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এই সূত্রে করব 1 প্লাস তোমার আর, অথবা আই দিতে পারো, একই কথা। আর আই একই জিনিস, আই হচ্ছে ইন্টারেস্ট রেট আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, পাওয়ার n -1 ইন্টু 100। 1 প্লাস এই আইটা হলো তোমার এই যে কেটিসির প্রথম অংশটা, যেটা আমাদের এখানে ছিল 0204।
আর এই এনটা হলো এই সূত্রের দ্বিতীয় অংশটা, সেটা আসছিল আমার 18। তাহলে এখানে ক্যালকুলেশন করলে একটা পার্সেন্টেজ আসবে, এবং এই পার্সেন্টেজটা সবসময় কেটিসির যে পার্সেন্টেজ, যে ভ্যালুটা আসে তার চেয়ে বেশি হয়, কারণ এটা কার্যকরী সুদের হার। তাহলে এটা আমরা আসলে শিখলাম হচ্ছে ব্যবসা ঋণের ব্যয়। তাহলে আমরা ব্যবসা ঋণের ব্যয় নির্ণয় করা শিখলাম। তাহলে আশা করি তোমরা এই সূত্রটির ব্যবহার বুঝতে পারছো, ব্যবসায় ঋণের ব্যয়। তারপরে দ্বিতীয় যেটা আমাদের আজকে মূল শিক্ষার বিষয়, সেটা হচ্ছে বাণিজ্যিক কাগজের ব্যয়। আমি একটু লিখি, বাণিজ্যিক কাগজ। বাণিজ্যিক কাগজ ইংরেজিতে বলা হয় কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপার হচ্ছে একটি ঋণের দলিল, যে দলিলটি হাত বদল হয়, স্বল্প সময়ের জন্য অর্থ সংস্থান করা যায়। এক কথা যদি সহজভাবে আমরা বলতে চাই, একজন ব্যক্তি, তার অর্থ দরকার, সে আরেকজন ব্যক্তির নিকট টাকা চাইলো, তো ওই ব্যক্তি বললো আমি যে তোমাকে টাকা দিব, তোমাকে তো আমি চিনি না, টাকা আমি কিভাবে দিব? তো সে বললো ঠিক আছে, আমি লিখিত দিলাম যে আমি মিস্টার এক্স আগামী এত তারিখের মধ্যে এত টাকা পরিশোধ করতে বাধ্য থাকবো। তাহলে এই যে লিখে স্বাক্ষর দিয়ে দিল, এটা একটা দলিল। এই দলিলটি যে ঋণ দিয়েছে, মনে করি আমি এই দলিলটি লিখে স্বীকৃতি দিলাম বা স্বাক্ষর দিলাম, তাহলে যে আমি যে টাকা নিলাম যার কাছ থেকে, এই দলিলটা তাকে দিয়ে দিব। তারপর মেয়াদ শেষে একটি নির্দিষ্ট পরিমাণ সুদ সহ তাকে ওই টাকাটি ফেরত দিয়ে দিব, সে আমাকে দলিল দিয়ে দিবে, লেনদেন হয়ে যাবে। তো এখন চাইলে একটা নির্দিষ্ট সময়ের পূর্বে যে ব্যক্তি আমাকে ঋণ দিচ্ছে, দলিলটি তার কাছে থাকবে, সে চাইলে সেই দলিলটি বাট্টায় ভাঙাইতে পারে, অথবা ব্যাংকে বাট্টায় ভাঙাইতে পারে। তো এই বাণিজ্যিক কাগজেরও একটা ব্যয় রয়েছে, কারণ একটা নির্দিষ্ট সময় পরে যখন আমি টাকাটা পরিশোধ করব, তখন সেই অর্থের মূল্য তো আর সমান থাকবে না, তার চেয়ে কমবে। তাহলে ওই কমটা ব্যালেন্স করার জন্য আমার ইন্টারেস্ট বা ব্যয় দরকার। এই ব্যয়টা নির্ণয় করা হচ্ছে এই বাণিজ্যিক কাগজের অঙ্ক। তো এটার মেয়াদ সাধারণত 1 বছর বা 1 বছরের চেয়ে কম। এটার মেয়াদ সাধারণত 270 দিন হয়। তো বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয় করাটা আমরা এখন শিখব। তাহলে আমি লিখি বাণিজ্যিক কাগজের ব্যয়। তাহলে এটাকে সংক্ষেপে বলা হয় কেসিপি। তাহলে কেসিপি সমান ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু ভাগ নেট সেলস ভ্যালু টু 360 ভাগ ডেজ অফ ম্যাচুরিটি ইন্টু 100। এখন বাংলা যদি আমি চিন্তা করি, ফেস ভ্যালু মানে অভিহিত মূল্য, নেট সেলস ভ্যালু মানে নেট বিক্রয় মূল্য, ভাগ নেট সেলস ভ্যালু বা নেট বিক্রয় মূল্য, ডিএম মানে ডেজ অফ ম্যাচুরিটি অথবা বাণিজ্যিক কাগজের মেয়াদ। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয়, কোনো বইয়ে বা কেউ এখানে সূত্রে সেলস ভ্যালু দিয়েছে। এটা দিয়েও করলে অঙ্ক হবে, কিন্তু রেজাল্ট হবে ভিন্ন। হোক, তুমি দুইভাবে করতে পারো, অর্থাৎ ফেস ভ্যালু মাইনাস সেলস ভ্যালু ভাগ নেট সেলস ভ্যালু, অথবা ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু ভাগ নেট সেলস ভ্যালু, দুইভাবেই হবে। তুমি যেভাবেই করো একই কথা। আমি আপাতত এটা দিয়ে করলাম, ফেস ভ্যালু মাইনাস সেলস ভ্যালু ভাগ নেট সেলস ভ্যালু। আচ্ছা, এখন তোমার এখানে জানা প্রয়োজন যে সেলস ভ্যালু যদি দেয়া না থাকে, তাহলে তুমি কিভাবে সেলস ভ্যালু নির্ণয় করবা। আচ্ছা, তাহলে সেলস ভ্যালু হচ্ছে তোমার ফেস ভ্যালু মাইনাস, যদি কমার্শিয়াল পেপারে সুদ থাকে তাহলে মাইনাস সুদ। তাহলে অভিহিত মূল্য থেকে সুদ বাদ দিলে সেলস ভ্যালু পাওয়া যাবে, এটা একটা। অথবা ফেস ভ্যালু মাইনাস ডিসকাউন্ট, আমি যদি ডিসকাউন্ট বা বাট্টায় বিক্রয় করি, বাট্টায় বিক্রি করলে ফেস ভ্যালু থেকে বাট্টা বাদ। অথবা ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম, প্রিমিয়াম মানে অধিহার, অর্থাৎ অধিক মূল্যে যদি বিক্রয় করা হয় তাহলে প্রিমিয়াম যোগ হবে। আবার অনেক সময় তোমার সেলস ভ্যালু সমান ফেস ভ্যালু, এর মানে হচ্ছে ইন্টারেস্টও নাই, প্রিমিয়ামও নাই, ডিসকাউন্টও নাই, যার মানে হচ্ছে অভিহিত মূল্য যা, সেলস ভ্যালু তা। তাহলে আমরা সেলস ভ্যালু দেয়া না থাকলে এভাবে বিক্রয় করব। আবার অনেক সময় প্রশ্ন দেয়া থাকে, তাহলে তার আমার এভাবে বের করা লাগে না, যেটা দেয়া আছে সেটাই বসিয়ে দিব। আর নেট সেলস ভ্যালু এনএসভি ইকুয়াল টু সেলস ভ্যালু মাইনাস আদার্স কস্ট। আদার্স কস্ট যেই নামেই খরচগুলো থাকে না কেন সেটা, যেমন আদার্স কস্টের মধ্যে আমার থাকবে ফ্লোটেশন কস্ট বা উত্তোলন ব্যয়, দলিলপত্রাদির ব্যয়, প্রশাসনিক ব্যয়, স্ট্যাম্প ডিউটি, এই জাতীয় সকল খরচগুলো আমার বিক্রয় মূল্য থেকে অন্যান্য খরচগুলো যদি বাদ দিই তাহলে নেট সেলস ভ্যালু পাবো। আর ডিএম হচ্ছে ডেজ অফ ম্যাচুরিটি, মানে হচ্ছে কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক কাগজের মেয়াদ।
তাহলে এই মেয়াদ যদি প্রশ্নে দেয়া না থাকে ধরে নিতে হবে 360 দিন বা 1 বছরে যতদিন মেয়াদ ততদিন। তাহলে আমরা এখানে এটা শিখলাম হচ্ছে বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয়। আর এটার যদি আমার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে বলে তাহলে 1 প্লাস আই অথবা আর যেটাই দাও পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। এখানে লক্ষণীয় হচ্ছে এই যে প্রথম যে অংশটা সূত্রের সেটা হচ্ছে আই, দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে তোমার n। তাহলে আগে আসলে এখানে বের করে এই মান দুইটা এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই তোমার অঙ্কটি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে এই অংশটা দেখলাম কস্ট অফ কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্র বা বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয় করার পদ্ধতি। তাহলে স্বল্প মেয়াদী অর্থ সংস্থানের মধ্যে দুইটা নিয়ম শিখলাম, একটা হচ্ছে ট্রেড ক্রেডিট বা ব্যবসা ঋণ, দ্বিতীয় হচ্ছে কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক কাগজ। এখন আমরা তৃতীয়টা শিখব, তৃতীয়টা হচ্ছে ব্যাংক ঋণ অর্থাৎ স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ। তাহলে আমি লিখি স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ। স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ মানে 1 বছর মেয়াদী যে ব্যাংক ঋণগুলো রয়েছে সেগুলোই হচ্ছে স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ। আচ্ছা, এখন আমরা দেখি এখানে তোমার অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, অর্থাৎ এটার মূল কথা হচ্ছে যে আমরা যে ট্রেড ক্রেডিট করেছিলাম সেখানে আমরা ওটার নাম দিয়েছিলাম আসলে কেটিসি, মানে টিসি, টিতে ট্রেড, সিতে ক্রেডিট। আবার কমার্শিয়াল পেপার যখন লিখছিলাম কেতে কস্ট, সিতে কমার্শিয়াল, পিতে পেপার, কে সিপি। এখন এখানে তো ব্যাংক লোন, তো ব্যাংক লোনের ব্যয় তাহলে তোমার যে কোনোটাই নাম দিতে পারি আমরা, এপিআর দিতে পারি, এপিএ দিতে পারি, মানে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, বাৎসরিক হার। হ্যাঁ, বাৎসরিক শতকরা হার, এটা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট মানে বাৎসরিক শতকরা হার, এটা এপিআর নামে আমরা এটার সূত্রটা বানাতে পারি। তাহলে এখন দেখো একটু খেয়াল করতে হবে আমাদের মনোযোগ দিয়ে। আচ্ছা, সেটা হচ্ছে আমরা উপরে লিখব সুদ, আমি আগে সংকেতগুলো লিখি, নিচে লিখলাম পি মানে আসল, উপরে সুদ নিচে আসল। তুমি স্বাভাবিকভাবে যদি চিন্তা করো, মনে করি এটা আমি সুদের হার বের করতে চাচ্ছি, ব্যয়টাই তো সুদের হার। কোন ঋণের সুদের হার হচ্ছে ওই ঋণের ব্যয়, অর্থাৎ ওই হার দিয়ে ঋণকে গুণ করলে যে সুদ বের করা হয় সেটাই হচ্ছে ঋণ মূলধনের ব্যয়। তাহলে আমি যদি সুদের হার বের করতে চাই তাহলে কোন ঋণের সুদকে, মানে সুদের যে টাকা, সুদকে ঋণের পরিমাণ দিয়ে ভাগ 100 দিয়ে গুণ দিলে আমি সুদের হার পেয়ে যাচ্ছি। ওই কনসেপ্ট থেকেই কিন্তু সূত্রটা। তাহলে উপরে হচ্ছে ঋণের সুদ অথবা স্বল্পমেয়াদী ব্যাংক ঋণের সুদ, ঋণের নিচে হচ্ছে ঋণের পরিমাণ ইন্টু 1 বছরে 360 দিন ভাগ ডেজ অফ ম্যাচুরিটি। এখন মনে করো কোনো প্রশ্নে ডেজ অফ ম্যাচুরিটি দেয়া নাই, তাহলে তোমার ধরে নিতে হবে ডেজ অফ ম্যাচুরিটি 360, 360 দিয়ে 360 এর ভাগ দিলে 1, তাহলে 1 দিয়ে গুণ দিলে এটাই হয়, যার ফলে দেখবে অনেক বইয়ে তোমার সরাসরি সূত্রটা শুধু এতটুকু লিখছে। তো তুমি পুরাটাই শিখবা, কারণ হচ্ছে যে সবসময় যে তোমার ডেজ অফ ম্যাচুরিটির মান দেয়া থাকবে না এরকম তো না, দেয়া তো থাকতেও পারে। এর জন্য তোমার এইভাবে প্র্যাকটিস করাটি উত্তম। আর অনেক সময় তুমি কনফিউশনে পড়ে যাবা সূত্রের শেষে কখন 100 গুণ হবে কখন হবে না। তুমি একটা সাধারণ একটা কনসেপ্ট খেয়াল রাখবা, সেটা হচ্ছে যে যখন কোনো হার নির্ণয় করতে বলে, রেট নির্ণয় করতে বলে, পার্সেন্টেজ নির্ণয় করতে বলে, সুদের হার নির্ণয় করতে বলে, ব্যয় নির্ণয় করতে বলে, ব্যয়ের হার নির্ণয় করতে বলে, তখন সব সূত্রের শেষে 100 গুণ রয়েছে। এছাড়া কখন টাকায় হবে অ্যান্সার, যখন আমাকে বলে যে ভ্যালু কত, কি পরিমাণ হবে, কত টাকা হবে, কত পরিশোধ করতে হবে, এগুলো হচ্ছে আমার ফলাফলটা টাকায় প্রকাশ করা হবে। তাহলে ব্যয় মনে রাখবা, ব্যয়, আয়ের হার, এগুলো হচ্ছে পার্সেন্টেজ এবং সূত্রের শেষে 100 গুণ। আর ভ্যালু, মূল্য, কি হবে, কত পরিশোধ করা হবে, কয় টাকা হবে, কি প্রদান করতে হবে, তখন সেগুলোর উত্তরগুলো হবে টাকায়, তখন সূত্রের শেষে আর 100 গুণ নাই। তাহলে আমরা এখানে যে সূত্রটা শিখলাম এটা একটা ব্যাংক ঋণের সূত্র। এখানে পিআই এর ব্যাখ্যাটা আছে, পিআই মানে পিরিয়ডিক ইন্টারেস্ট, পিতে পিরিয়ডিক, আইতে ইন্টারেস্ট, পিরিয়ডিক ইন্টারেস্ট, পিতে পিরিয়ডিক, আইতে ইন্টারেস্ট মানে পিরিয়ডিক ইন্টারেস্ট।
পিরিয়ডিক ইন্টারেস্টের বাংলা হচ্ছে মেয়াদি সুদ। পিরিয়ডিক মানে মেয়াদি, ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ, তাহলে মেয়াদি সুদ। তাহলে সুদ আর মেয়াদি সুদের মধ্যে পার্থক্য কি? এখন তুমি বলতে পারো যে স্যার আমি তো শুধু আয় দিলেই তো আমার হয়, এবং আমি তোমাকে বলেছিলাম সুদকে ঋণ দ্বারা ভাগ দিলে সুদের হার পাওয়া যায়, তাহলে এখানে আবার পি লিখছি কেন? এই জন্য আমি লিখি যে শিক্ষার্থীরা অনেক সময় ভুলে যায়, যদি এই ঋণের মেয়াদ 360 দিন বা 1 বছর না হয়ে 6 মাস বা 3 মাস হয়, তখন এই সুদটা ওই 3 মাসের সুদ বের করে নিতে হয়। এই 3 মাসের সুদটাকে বলা হয় পিরিয়ডিক ইন্টারেস্ট, অর্থাৎ এটাকে বলা হয় মেয়াদি সুদ। মেয়াদি সুদ অর্থাৎ যতদিন মেয়াদ দেয়া থাকে ততদিনের সুদটাকে বলা হয় মেয়াদি সুদ। আর পি হচ্ছে আসল বা প্রিন্সিপাল অ্যামাউন্ট, কত টাকার ঋণ সেটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল। তাহলে শিক্ষার্থীরা এই বিষয়টা তুমি একটু খেয়াল রাখবা। আচ্ছা, অনেক সময় আমি একটু তাড়াতাড়ি বলার কারণে তুমি একটু কথা বুঝতে সমস্যা হয়, পরবর্তীতে তুমি রেকর্ডেড লাইভ থাকবে এটা কিশোর বাতায়নে, ওইখান থেকে তুমি একটু টেনে টেনে যদি বারবার আস্তে আস্তে শোনো তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তুমি এখান থেকে সরাসরি তুমি যদি আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো, টোটাল সিলেবাসটাই তুমি আসলে নিজেই করতে বাসায় বসেই সবগুলো তুমি একবারে কমপ্লিট করতে পারবা আসলে। তো যাই হোক, এখানে খেয়াল করো। আর আমি যদি কোনো বিষয় প্রয়োজন হয়, যেমন আমি এখানে দেখতে পারি যে কারা কি কমেন্টস করছে, কিন্তু কমেন্টস নিয়ে আমি যদি উত্তর দিতে চাই তাহলে আমি এই সময়ের মধ্যে আমার এই অংশটা শেষ করতে পারবো না। তাহলে সবচেয়ে ভালো হয় যে আমি আমার মতো করে আগে অঙ্কটা তৈরি করে দেই। তোমার যদি কোনো অংশে সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টস করো বা ফোন দিও। ফেসবুকে আমার হাসান শাহরিয়ার নামে ঢুকে সেখানে আমাকে মেসেঞ্জারে নক করলেও আমি তোমাকে উত্তর দিব, বা ওনে নাম্বার আছে, ফোন দিলেও আমি উত্তর দিয়ে দিতে পারবো। যে কোনো বইয়ের, বাংলাদেশে যত বই রয়েছে যে কোনো বইয়ের যে কোনো অঙ্কের যে কোনো অধ্যায়ের যে কোনো সমস্যায় আমাকে তুমি ফোন দিতে পারবা। বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে তুমি ফোন দাও না কেন, ইনশাআল্লাহ আমি উত্তর তোমাকে দিয়ে দিব। তুমি আগে আপাতত আমার সাথে এটা একটু শেষ করো। আচ্ছা, তাহলে আমরা স্বল্পমেয়াদী ব্যাংক লোনের ক্ষেত্রে দেখলাম যে মেয়াদি সুদকে ঋণের পরিমাণ দ্বারা ভাগ করে 360কে ঋণের মেয়াদ দ্বারা ভাগ করে গুণ দিয়ে 100 গুণ দিলে আমি অ্যানুয়াল পার্সেন্টেজ রেট পেয়ে যাব। আচ্ছা, ওকে। এখন প্রশ্নে যদি আরেকটা তথ্য থাকে, দেখো সেটা হচ্ছে আমি এখানে লিখতেছি ক্ষতিপূরণ উদ্বৃত্ত। ক্ষতিপূরণ উদ্বৃত্ত ইংরেজিতে এটাকে বলা হয় কম্পেনসেটিং ব্যালেন্স, সংক্ষেপে সিবি। যদি প্রশ্নে সিবি থাকে তাহলে এই সূত্রে নিচে মাইনাস সিবি বসবে। আবার বলি, যদি এই ব্যাংক ঋণের প্রশ্নে ক্ষতিপূরণ উদ্বৃত্ত অথবা কম্পেনসেটিং ব্যালেন্স নামক কোনো তথ্য থাকে তাহলে সূত্রে ঋণ থেকে এই সিবি বিয়োগ করতে হবে। এই যে আমি লিখে দিছি ক্ষতিপূরণ উদ্বৃত্ত, ইংরেজিতে বলা হয় কম্পেনসেটিং ব্যালেন্স, সংক্ষেপে সিবি। এই সূত্রে আমি সিবি লিখলাম। আচ্ছা, তুমি এই সূত্রে কিন্তু এগুলো বাংলাও লিখতে পারো। এখন বাংলা লিখতে সময় বেশি লাগবে যেহেতু লাইভ ক্লাস, তো আমি সংক্ষেপে লিখলাম। তুমি এখানে লিখতে পারো মেয়াদি সুদ, এখানে লিখতে পারো ঋণের পরিমাণ, এখানে ক্ষতিপূরণ উদ্বৃত্ত, সমস্যা হবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রশ্নে যদি তোমার অগ্রিম ক্ষতিপূরণ উদ্বৃত্তের বিষয়টা গেল, যদি প্রশ্নে অগ্রিম সুদ প্রদান করা হয় অথবা বাট্টা এই জাতীয় তথ্যগুলো যদি উল্লেখ থাকে তাহলে সূত্রে এই যে পি মাইনাস আবার পিআই হবে, মানে উপরেও পিআই নিচেও পিআই হবে। এটা উভয় ক্ষেত্রে প্রযোজ্য। সিবি থাকলে সিবি বাদ যাবে, মনে করো সিবি নাই শুধু অগ্রিম হচ্ছে, তাইলে আবার পিআই আছে। আবার মনে করো অগ্রিমও আছে আবার সিবিও আছে, তাহলে অগ্রিমের জন্য পিআই বাদ যাবে, পি থেকে মানে ঋণের আসল পরিমাণ থেকে মেয়াদি সুদ বাদ দিতে হবে, এবং সিবি থাকলে সেটাও বাদ দিতে হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3টা সূত্র দেখলাম। এখন আমরা একটা অঙ্ক করব এই 3টা সূত্র ব্যবহার করে। ওকে, এখন আমরা একটা অঙ্ক নেই, দেখি যে কোনো বইয়ের অঙ্কই তোমরা নিতে পারো। আমি আমার সামনে একটি বই রয়েছে, আর যেহেতু আমার ক্যালকুলেশনের সময় নষ্ট হবে এর জন্য আমরা এটা থেকে এই অঙ্কটা করে দেই। আচ্ছা, এটা একটা অঙ্ক আমি পেয়েছি, এটা একটা বইয়ের। এখানে বলছে স্টার ইলেকট্রনিক্স লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান তাদের চলতি মূলধনের চাহিদা পূরণের জন্য স্টার ইলেকট্রনিক্স লিমিটেডের 8 লাখ টাকা প্রয়োজন। অর্থাৎ স্টার ইলেকট্রনিক নামক একটা প্রতিষ্ঠান, তাদের 8 লাখ টাকা প্রয়োজন। তাহলে এই 8 লাখ টাকা তারা ঋণ নিয়েছে, তাহলে আমরা লিখতে পারি ঋণের পরিমাণ। ঋণের
পরিমাণ 8 লাখ টাকা, ঋণের পরিমাণ 8 লাখ টাকা। এই অর্থ সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটির সামনে নিম্নলিখিত বিকল্প অর্থায়নের সুযোগ রয়েছে। অর্থাৎ এই যে তারা 8 লাখ টাকা ঋণ হিসাবে নিবে, এই 8 লাখ টাকা ঋণ সংগ্রহ করার জন্য তাদের সামনে 3টি অপশন রয়েছে। এক, বিকল্প এক, বিকল্প মানে অল্টারনেটিভ। তাদের সামনে প্রথম অল্টারনেটিভটা রয়েছে কি, 330 নেট 90 শর্তে ধারে 10 লাখ টাকার কাঁচামাল ক্রয়। অর্থাৎ একটা বিক্রয় শর্ত, বাকিতে বিক্রয়, এই শর্তে তারা কাঁচামাল ক্রয় করতে পারে। শর্ত হচ্ছে 330 নিট 90, 3/30 নিট 90, এই শর্তে প্রথম বিকল্প এক, এই শর্তে তারা ঋণ নিতে পারে। 2 নম্বর হচ্ছে ঢাকা ব্যাংক থেকে 13% বার্ষিক সুদে ঋণ গ্রহণ করতে পারে, যেখানে 20% ক্ষতিপূরণ উদ্বৃত্ত বজায় রাখতে হবে এবং সুদ অগ্রিম প্রদত্ত। তার মানে এটা হচ্ছে তোমার ব্যাংক ঋণ। গ নাম্বার 6 মাস মেয়াদী 10 লক্ষ টাকা লিখিত মূল্যে বাণিজ্যিক পত্র ইস্যু করা হয়, অর্থাৎ কমার্শিয়াল পেপার। করণীয়, স্টার ইলেকট্রনিক্স লিমিটেড উপরোক্ত বিকল্পগুলোর মধ্যে কোন বিকল্পটি তারা গ্রহণ করবে বা গ্রহণ করা উচিত? তাহলে কোনটি গ্রহণ করবে, এটা উত্তর দেওয়ার জন্য আমার যে 3টি অপশন রয়েছে, এই 3টি অপশনের মধ্যে দেখতে হবে কোন অপশনটির ব্যয় কম। তাহলে তিনটার ব্যয় নির্ণয় করতে হবে। আমি প্রথমে ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করে ফেলি। তাহলে এই বিকল্প 1-এর এই শর্তে আমরা দেখলাম 3% হারে বাট্টা পাবে 30 দিনের মধ্যে অর্থ পরিশোধ করলে। এই 330 হচ্ছে 30 দিনের মধ্যে, এটা হচ্ছে বাট্টার মেয়াদ, ডিসকাউন্টিং পিরিয়ড 30, CDR 3%, নেট 90, তার মানে ঋণের মেয়াদ, CP ক্রেডিট পিরিয়ড 90। তাহলে আমি ইংরেজিতে বা সংক্ষেপে লিখলাম, আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি। DP মানে ডিসকাউন্টিং পিরিয়ড, বাট্টার মেয়াদ 30 দিন, 30 দিনের মধ্যে পরিশোধ করলে 3% বাট্টা পায়, এর জন্য CDR ক্যাশ ডিসকাউন্ট রেট, নগদ বাট্টার হার 3%, CP মানে ক্রেডিট পিরিয়ড, ঋণের মেয়াদ হচ্ছে 90 দিন। আবার পরীক্ষা অনেক সময় এটা এই 330 না লিখে কথায় থাকতে পারে, যেমন স্টার ইলেকট্রনিক্স লিমিটেড 8 লাখ টাকা আর বাকিতে পণ্য ক্রয় করেছে, যেটা 90 দিনের মধ্যে তাদের পরিশোধ করতে হবে, আর 30 দিনের মধ্যে যদি তারা পরিশোধ করে তাহলে সে 3% হারে বাট্টা পাবে। তার মানে এটা কথায়ও লেখা থাকতে পারে। তো আমরা যেভাবে লেখা থাকুক আমরা সেটাকে এই আলোকে কনভার্ট করে নিব। তাহলে এখান থেকে আমরা একটা কেটিসি বের করি। সূত্র হচ্ছে CDR ভাগ 100% মাইনাস CDR ইন্টু 360 ভাগ CP মাইনাস DP ইন্টু 100। তাহলে CDR হচ্ছে তোমার 3%, 100%, এটা সূত্রের 100% মাইনাস 3% ইন্টু 360 ভাগ CP 90, DP 30। ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা, আমি একটু সময় বাঁচানোর জন্য আমি একটু উত্তরটা নিয়ে নিই। 18.56%, 18.56%। স্ক্রিনটা দেখা যায় কিনা আমি শিওর না, তো আমি মুখে বলে দিই, তুমি লিখে ফেলো। মান বসানোটা তুমি বুঝতে পারছো, তারপর তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে তোমার রেজাল্ট আসবে 18.56%। তুমি এটা আপাতত লেখো যে এটা রেজাল্ট হচ্ছে 18.56%। ওকে, 18.56%। এটা আমরা পেলাম বিকল্প 1। এবার আমি চলে যাব বিকল্প 2। তাহলে বিকল্প 1-এর অ্যান্সার হচ্ছে 18.56। এবার আমি লিখব বিকল্প 2, এটা হচ্ছে ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ। বিকল্প 2 হচ্ছে ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ। আচ্ছা, এখন আমরা দেখি যে ব্যাংক ঋণের কি তথ্য দেয়া আছে। আচ্ছা, প্রশ্নটা আমরা আবার একটু পড়ি। ব্যাংক ঋণের কি বলছে? ঢাকা ব্যাংক থেকে 13% বার্ষিক সুদে 10 লাখ টাকা ঋণ গ্রহণ করে। তাহলে তোমার ঋণ গ্রহণ করে, আমি পি দ্বারা বলছিলাম প্রিন্সিপাল অ্যামাউন্ট বা অ্যামাউন্ট অফ লোন, 10 লক্ষ টাকা ঋণ গ্রহণ করে, 10 লক্ষ টাকা ঋণ গ্রহণ করে, যেখানে সুদের হার হচ্ছে 13%। তাহলে বাৎসরিক সুদ মানে আয় মানে অ্যানুয়াল ইন্টারেস্ট
13% গুণ 10 লক্ষ, মানে 10 লক্ষ টাকার 13% হলো 1,30,000। আচ্ছা, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট। তারপর প্রশ্ন বলছে যেখানে ক্ষতিপূরণ উদ্বৃত্ত মানে সিবি ক্ষতিপূরণ উদ্বৃত্ত হচ্ছে 20% ইন্টু 10 লক্ষ টাকা মোট ঋণের উপর ধরতে হয়, তাহলে 2 লক্ষ টাকা হচ্ছে সিবি। আচ্ছা, আর কোনো তথ্য নাই। আচ্ছা, এখানে আই এবং পিআই এর মধ্যে পার্থক্য আগে বলেছি শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষার হলে অঙ্কটা ভুল করে। আই আর পিআই দুটার মধ্যে তফাৎ হচ্ছে, আই হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট, পিআই হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট বা মেয়াদি সুদ। যেমন এখানে আমার ব্যাংক ঋণের মেয়াদটি দেয়া নাই, ধরে নিতে হয় 1 বছর। যদি এরকম বলতো যে 6 মাস মেয়াদি, তাহলে এখানে যে সুদটা বেড়েছে 1,30,000 এটা হচ্ছে বাৎসরিক সুদ, আর এটাকে 2 দিয়ে ভাগ দিলে 6 মাসের সুদ পাওয়া যেত, সেটাকে বলা হয়তো পিরিয়ডিক সুদ। যেহেতু এখানে আমার মেয়াদ দেয়া নাই, সেহেতু আমাকে ধরে নিতে হবে এটা 1 বছরের অঙ্ক, যার ফলে আই এবং পিআই এখানে একই। ওকে, তাহলে এখন আমি সূত্রে যদি মান বসাই, আমি একটু আগে আমরা শিখেছি সূত্রটা হচ্ছে ব্যাংক ঋণের পিআই অথবা এখানে আই আর পিআই একই, ডিভাইডেড বাই পি মাইনাস, এখানে আবার অগ্রিম সুদ প্রদেয় এর কথাটি বলা আছে মনে হয়। হ্যাঁ, সুদ অগ্রিম প্রদেয়, তাহলে সুদ অগ্রিম প্রদেয় হইলে নিচে আবার আই, আবার বলছে কম্পেনসেটিং ব্যালেন্স, তাহলে নিচে সিবি ইন্টু 360 ভাগ ঋণের মেয়াদ ডেজ অফ ম্যাচিউরিটি ইন্টু 100। তাহলে এখন আমরা মান বসাই, সুদ 1,30,000। আচ্ছা, সুদ 1,30,000, পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন 10 লক্ষ, মাইনাস ইন্টারেস্ট 1,30,000, মাইনাস সিবি হচ্ছে 2 লক্ষ ইন্টু 360 ভাগ 360, যার ফলে তুমি সূত্রের এই অংশটা না দিলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা আমি সময় নষ্ট না করে আমি উত্তরটা লিখে নিই, কারণ ক্যালকুলেশন সবাই করতে পারবা। আচ্ছা, আমার এখানে রেজাল্ট আসছে 19.40%, তার মানে ব্যাংক থেকে ঋণ নিলে তার ব্যয় হচ্ছে 19.40%। তারপরে আবার এটা গেল বিকল্প 2 এবং আমার তারপরে রয়েছে বিকল্প 3, তাহলে তোমরা অ্যান্সারটা লেখো 19.40%। তাহলে এখানে আবার একটু বলি, এখানে আই আর পিআই এর মধ্যে তফাৎ হচ্ছে যদি ঋণের মেয়াদ 1 বছরের কম হয়, তাহলে এখানে আয়ের জায়গায় হবে পিআই। তার মানে 1 বছরের সুদকে তোমার যতদিন ঋণের মেয়াদ আছে ততদিনের সুদে কনভার্ট করে অঙ্কটি করতে হবে। আর সিবি থাকলে মাইনাস সিবি, সিবি না থাকলে সিবি হবে না। অগ্রিম বললে মাইনাস আই, অগ্রিম না বললে আই হবে না। ডেজ অফ ম্যাচুরিটি দেয়া না থাকলে এই জায়গাটা না দিলেও সমস্যা হবে না, কিন্তু ডেজ অফ ম্যাচুরিটি যদি 360-এর চেয়ে কম থাকে তাহলে অবশ্যই সূত্রে ডিএম ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমি একবারে ডিটেলস সব বলে দিয়েছি তোমাদের। এবার আমার আরেকটা আছে বিকল্প 3। বিকল্প 3, আচ্ছা, এখানে বলেছে তোমার 6 মাস মেয়াদি 10 লাখ টাকা লিখিত মূল্য বাণিজ্যিক কাগজ ইস্যু করা হয়, 6 মাস মেয়াদ, তাহলে ডেজ অফ ম্যাচুরিটি 6 মান্থ, আমি বাংলায় লিখি 6 মাস মানে কতদিন, 30, 3, 6, 18, 180 দিন মেয়াদ। 6 মাস মানে 180 দিন মেয়াদ। অভিহিত মূল্য প্রশ্নে বলে দেয়া আছে 10 লাখ। এই অপশনে যদি 10 লাখ না থাকতো তাহলে ওই অঙ্কের শুরুতে যে 8 লাখ টাকা ঋণ ছিল ওইটাই অভিহিত মূল্য ধরে নিতে হবে। এখানে 10 লাখ টাকা দেয়া আছে। আচ্ছা, তারপর বলেছে যার নিট বিক্রয় মূল্য নেট সেলস ভ্যালু 9,50,000 টাকা। আর কোনো তথ্য আমাদের দেয়া নাই। তাহলে এখান থেকে আমরা বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয় করে ফেলি। কেসিপি ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু ভাগ নেট সেলস ভ্যালু ইন্টু 360 ভাগ ডেজ অফ ম্যাচিউরিটি। এখানে সেলস ভ্যালু না দিয়ে, নেট সেলস ভ্যালু না দিয়ে কেউ চলে সেলস ভ্যালু দিয়ে অঙ্ক করতে পারে, আগেও বলেছিলাম আবারও বলছি। তাহলে তোমার এখানে অভিহিত মূল্য হচ্ছে 10 লক্ষ মাইনাস সেলস ভ্যালু আর নেট সেলস ভ্যালু আমাদের এখানে একই। হ্যাঁ, নেট সেলস ভ্যালু দেয়া আছে, তাহলে ওইটাই সেলস ভ্যালু, যেহেতু অন্যান্য খরচ দেয়া নাই। নেট সেলস ভ্যালু 9,50,000 ইন্টু 360 ভাগ 180।
ইন্টু 100। আচ্ছা, তাহলে উপরে 50,000 ভাগ 9,50,000, 18 দুগুণে ইন্টু 20, তাহলে অ্যান্সার হবে 10.53%। 10.53% হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এখন তোমার সিদ্ধান্ত চেয়েছে, হ্যাঁ, সিদ্ধান্ত বা মন্তব্য, সিদ্ধান্ত অথবা মন্তব্য। আমাকে প্রশ্নে বলেছিল যে কোন উৎস থেকে তার মূলধন সংগ্রহ করা উচিত হবে। এখন তিনটার যে রেজাল্ট আমরা বের করলাম, 1 নম্বরের রেজাল্ট 18.56%, 2 নম্বর 19.40, 3 নম্বর 10.53। তাহলে এই তিনটার মধ্যে আমরা দেখলাম তৃতীয়টার কস্ট সবচেয়ে কম, 10.53। তাহলে মন্তব্য হচ্ছে যে স্টার কোম্পানিকে বাণিজ্যিক কাগজ বিক্রয় করার মাধ্যমে মূলধন সংগ্রহ করা উচিত। বাণিজ্যিক কাগজ বিক্রয় করার মাধ্যমে মূলধন সংগ্রহ করা উচিত, কারণ এই বাণিজ্যিক কাগজের ব্যয় অন্যান্য মূলধনের চেয়ে কম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তিনটা নিয়ম কিন্তু শিখেছি। একটা হচ্ছে ট্রেড ক্রেডিট, তারপর হচ্ছে কমার্শিয়াল পেপার, তারপর হচ্ছে ব্যাংক ঋণ। তাহলে উচ্চতর দক্ষতার প্রশ্নের মধ্যে আমাদের এরকম সিদ্ধান্ত চাইতে পারে যে এই তিনটি বিকল্পের মধ্যে কোন বিকল্পটি থেকে অর্থ সংগ্রহ করা উচিত হবে। তাহলে আমরা এই তিনটার ব্যয় নির্ণয় করে দেখব কোনটির ব্যয় সবচেয়ে কম। যেটির ব্যয় সবচেয়ে কম সেই বিকল্পটি গ্রহণ করা উচিত হবে। আরেকটা তথ্য দিয়ে রাখি, অনেক সময় শুধু ব্যবসা ঋণ থেকেও তোমার উচ্চতর দক্ষতার প্রশ্ন হতে পারে। যেমন এখানে ধরো তোমার একটা ক্রেডিট টার্মস হচ্ছে মানে ব্যবসা ঋণের শর্ত 220 নেট 30 মনে করি দেয়া আছে আমাদের। এখন কি চেঞ্জ হতে পারে? 1 নম্বর চেঞ্জ হতে পারে, তোমাকে বলতে পারে যে ডেটর্স তারা ঋণ 20 দিনে পরিশোধ করে, 220 নেট 20 20 দিনে পরিশোধ করে। তাহলে তখন 30-এর জায়গায় হয়ে যাবে 20। আবার বলে যে নেট 30 বললো যে ডেটর্সরা তোমার 25 দিনে অর্থ পরিশোধ করে, তাহলে 30-এর জায়গায় হবে 25। আবার বললো যে যারা বাকিতে ক্রয় করেছে তারা 25 দিনের মধ্যে অর্থ পরিশোধ করে এবং বাট্টা পায়, তাহলে বাট্টার মেয়াদ 20-এর পরিবর্তে হয়ে যাবে 25। আবার এরকম বলতে পারে যে অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ বাই 20 ডেজ, তার মানে ঋণ পরিশোধের সময় 20 দিন বাড়ানো হইল। তাহলে 220 নেট 30 ছিল, 20 দিন বাড়াইলো, তার ফলে হইল 50। তাহলে এটা দিয়ে তখন অঙ্কটি করতে হবে। আবার যদি বাট্টার সুযোগ গ্রহণ করে, তার মানে মনে করো 20 দিনে পরিশোধ করে ফেলছে, তখন সেখানে হবে 30। তাহলে এখন তোমার যদি 20 দিনে পরিশোধ করে, তাহলে এখানে 20 লিখলে দেখবে ঋণের ব্যয় শূন্য হবে। তার মানে ঋণের মেয়াদ ও বাট্টার মেয়াদ সমান হলে সেই ব্যবসা ঋণের কোনো ব্যয় নেই। তাহলে তোমার এরকম ভাবে বিভিন্নভাবে আমার প্রশ্ন উচ্চতর দক্ষতা হতে পারে। এই যে তিনটা নিয়ম শিখলাম সেটা ছিল আমাদের স্বল্প মেয়াদী অর্থায়নের তিনটা নিয়ম। তাহলে আমাদের নেক্সট যেই পড়ার বিষয় সেটা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। মধ্যমেয়াদী অর্থায়ন, তাহলে মধ্যমেয়াদী অর্থায়নটা আগামী ক্লাসে আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ পড়বো। সেখানে আমরা শিখব যে মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ, অর্ডারিং কস্ট, ক্যারিং কস্ট, মজুদ ব্যয়, এই জাতীয় যেই অঙ্কগুলো সেগুলো আমরা আগামী ক্লাসে শিখব। তো আগামী ক্লাসে সবার জন্য আমন্ত্রণ রইল, তোমরা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। এবং যদি কোনো সমস্যা ফিল করো, তাহলে আগে বলেছি তোমরা মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ফেসবুক হচ্ছে হাসান শাহরিয়ার নামে, তুমি যদি সার্চ দাও সেখানে পাবা। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কারণ এখানে যদি আমি মোবাইলটা নিয়ে তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে থাকি, তাহলে দেখা যাবে যে আমার যেটা পড়ানোর কথা 40 মিনিটের মধ্যে এটা পড়ানো শেষ করতে পারছি না। তো যার ফলে সময়টা বাঁচানোর জন্য আমি আর কারো উত্তরগুলো এখন দিচ্ছি না। দেখি পরবর্তীতে আমি তোমাদের একটা ক্লাস এইভাবে নিব শুধু তোমাদের উত্তরগুলোর জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।